নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, জুন মালিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে এইবারে লোকসভা ইলেকশনে দাঁড়াচ্ছেন। আর এই জুন মালিয়ার ইলেকশনে ক্যাম্পেইনিং করতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে কি বললেন একবারটি আগে শুনে নিন, তারপর এই প্রতিবেদনটাকে নিয়ে এগিয়ে যাব। বেশি কথা আপনাদের কাছে বলবো না, দু একটা কথা। আপনারা এনআরসি চান, মোদির জেলখানায় থাকতে চান, তাহলে বিজেপিকে ভোট দেবেন না। আপনারা কে চান? মোদির বিদেশি, জোরে বলুন, সবাইকে বিদেশি করে দেবে নাগরিকের নামে। আপনারা কে চান? আরে ভাই, গলাটা জোরে বলতে কি আছে, আমি এত ঠিক আছি। আপনারা ইউনিফর্ম সিভিল কোড, যাদের তপশিলীদের অস্তিত্ব উঠে যাবে, আদিবাসীর চিহ্নই থাকবে না, সংখ্যালঘুও থাকবে না, মা বোনেদেরও থাকবে না, হিন্দুদেরও থাকবে না, মুসলমানদেরও থাকবে না, শিখদেরও থাকবে না, খ্রিস্টানদেরও থাকবে না। দেশটাকে করে দেবে বিক্রি, জাতিটাকে করে দেবে বিক্রি, সব ধর্মকে করে দেবে বিক্রি, অস্তিত্বকে করে দেবে বিক্রি, অধিকারকে করে দেবে বিক্রি। আপনারা চান সেই ইউনিফর্ম সিভিল কোড হোক? আমি শুনতেই পাচ্ছি না। তাহলে কি আমি কানে কালা হয়ে গেলাম? কেন আমি শুনতে পাচ্ছি না? আপনারা কি চান আপনাদের সব অস্তিত্বের বিসর্জন? তাহলে মোদিকে বিদায় দিতে হবে। আমি আপনাদের কথা দিচ্ছি, মোদিকে বিদায় দিয়ে আমরা যদি ইন্ডিয়া জোটের গভর্নমেন্ট করতে পারি, এনআরসি বাতিল করব, ক্যাব বাতিল করব, ইউনিফর্ম সিভিল কোড বাতিল করব। কিন্তু বাংলায় তৃণমূল ছাড়া অন্য কাউকে ভোটটি দয়া করে দেবেন না। ইন্ডিয়া জোট আমি দিল্লিতে করি, কিন্তু বাংলায় এখানকার সিপিএম আর কংগ্রেস, আপনারা দেখেছেন কংগ্রেসের নেতারাও আসেনি ওদের মিটিং করার জন্য। তার কারণ এরা পুরোপুরি বিজেপির দালাল। এখানে আমরা আছি, বুঝে নেব। আমি এখানে এই না করতে দিইনি, আর আমি থাকলে মোদির বিপদ আছে, জানে হবে না, তাই মমতাকে সরানো দরকার। রোজ গালি দেয় আমাকে। বন্ধুরা, আপনারা শুনলেন, প্রথম কথা উনি প্রশ্ন করছেন জনগণকে যে আপনারা কি ক্যা চান? ক্যাটা কি? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা বলতে এত বাধা কোথায়? তাচ্ছিল্যই শুধু করছেন না, শুনতেও খারাপ লাগে একটা মুখ্যমন্ত্রীর মুখে যে আপনারা কি ক্যা চান। তারপর কি বলছেন? আপনারা কি এনআরসি চান? আমি শুনতে পাচ্ছি না, আমার কানটা কি কম শুনছি আজকাল? আপনারা কি ক্যা চান? আপনারা কি এনআরসি চান? কারণ ক্যা বা এনআরসি যদি আপনারা চান তাহলে বিজেপিকে ভোট দিন, যদি না চান তাহলে ভোট দেবেন না। তার কারণ উনি ব্যাখ্যা করছেন যে ক্যা বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা এনআরসি যদি আপনারা চান তাহলে কি হবে? তাহলে বিজেপি এসে আপনাদের সম্পূর্ণ যে অস্তিত্ব, নাগরিকত্বের যে অস্তিত্ব, সেটা কেড়ে নেবে। আপনারা কি চান যে মোদির জেলে বসে থাকতে? কিছুদিন আগেও যখন অমিত শাহজি এখানে এসে কথা বলছিলেন, উনি কিন্তু মমতা দিদি বলে কথা বলছিলেন, আমাদের মাননীয়াকে দিদি বলে সম্বোধিত করছিলেন। হতে পারে টোনটেটকে দিদিই বলছে, কিন্তু মোদিকে যে মোদি বলা যায় না, আনফর্চুনেটলি এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানেনই না। উনি বলছেন যে যদি মোদির জেলে থাকতে চান তাহলে ওনাকে ভোট দিন, তার কারণ ক্যাব বা এনআরসি করলে নাকি মোদির জেলে থাকার শামিল হবে। প্রথম কথা তো হচ্ছে, আমাদের এই অভাগা বাংলাতে প্রচুর মানুষ আছে, পার্টিকুলারলি গ্রামেগঞ্জের দিকে, তারা এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা এনআরসি সম্বন্ধে একেবারেই জানেন না। এবং আমাদের বক্তব্য হচ্ছে এই যে আপনি পছন্দ করতে পারেন অথবা এটার বিরোধিতা করতে পারেন, কিন্তু তার আগে এটার বিষয় তো জানা দরকার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি নিজে জানেন, নাকি জেনেও ভুল কথা বলছেন? আমি তো অ্যাক্টটাকে পড়েছি, আপনারা যদি বলেন তাহলে আমরা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটাকে নিয়ে একটা ডিটেলস আলোচনা করতে পারি। যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দেবেন। দ্বিতীয় কথা উনি যেটা বলছেন সেটা হচ্ছে, আপনারা কি ইউসিসি চান, ইউনিফর্ম সিভিল কোড কি চান? যদি না চান তাহলে কিন্তু মোদি বাবুকে ভোট দেবেন না, বিজেপিকে ভোট দেবেন না। তার কারণ ইউনিফর্ম সিভিল কোড করলে নাকি আমাদের বাংলার তপশিলি যে কমিউনিটি, তাদের অস্তিত্ব চলে যাবে। আমাদের বাংলার যারা আদিবাসী, তাদের অস্তিত্ব চলে যাবে। আমাদের বাংলার যারা মুসলমান, হিন্দু, শিখ, বৌদ্ধ, সকলের নাকি অস্তিত্ব চলে যাবে। ইউনিফর্ম সিভিল কোড করে নাকি বিজেপি আমাদের সকলের অস্তিত্বকে বিক্রি করে দিতে চাইছেন। এই ধরনের বুজুং বাজুং কথাবার্তা দিয়ে চলেছেন বছরের পর বছর। আর এখন এই জুন মালিয়ার ইলেকশন ক্যাম্পেইনে এসে উনি এই কথাটাই বললেন।
আমি আগের দিনও ভিডিওতে বলেছি বন্ধুরা, দয়া করে আমি বলছি যে যদি আপনাদের মনে হয় যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অথবা এনআরসি অথবা ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও বানাই, তাহলে আমি অবশ্যই ভাবে বানাবো। তার কারণ আমাদের বাংলার লোকেদের জানার দরকার যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টই হোক অথবা ইউনিফর্ম সিভিল কোডই হোক, এই দুটোই কিন্তু এই সংবিধানের একটা অংশ এবং এগুলো একেবারেই অসাংবিধানিক হচ্ছে না জিনিসটা। অন্ততপক্ষে সুপ্রিম কোর্ট সেটা বলছে না। আমাদের দেশে সেকুলারিজম আছে, ধর্ম নিরপেক্ষভাবে আমাদের সরকাররা কাজ করার জন্য প্রতিবদ্ধ। সেই দিক থেকে দেখতে গেলে ইউনিফর্ম সিভিল কোড একেবারে নন অ্যাপিজমেন্ট পলিসি মেনটেন করে, মানে তুষ্টিকরণের রাজনীতির থেকে দূরে থেকে ওনারা চাইছেন যে প্রত্যেকটা ধর্মকে এক চোখে দেখার জন্য। এতে অন্যায়টা কোথায় করছে, এতে অস্তিত্ব বিক্রি কোথায় করছে? এই ধরনের মিথ্যে বা অসত্য কথা বলে মানুষকে খেপানো ছাড়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু কিছুই করছেন না। উনি আবার এটাও বলছেন যে আমি কত কি করেছি এই বাংলার জন্য, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, আর বিভিন্ন ভাতা, কিষাণ ভাতা থেকে শুরু করে ইমাম ভাতা থেকে শুরু করে সব রকমের ভাতা। আমরা সাইকেল দিয়েছি, যে সাইকেলগুলো সন্দেশখালীতে রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছে, তার কারণ সেই সাইকেলগুলো কোনো কাজে দিচ্ছে না। ওখানকার সন্দেশখালীর যারা এমএলএ, তাদেরকে যখন তৃণমূলের এমএলএ যখন জিজ্ঞেস করা হচ্ছে সাইকেলগুলো তো পড়ে আছে ধ্যান ঝাড়া অবস্থাতে, তাহলে এগুলো তো সরকারি যে প্রকল্প সেগুলো তো রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছে। উনি উত্তর দিচ্ছেন যে এটা উত্তর আপনি বিডিওর কাছ থেকে পাবেন, এ বিষয়ে আমার কিছু বলার নেই। আর একটা বিধায়ক বলছে, উনি তার সঙ্গে কি যোগ করছেন যে প্রচুর তো ড্রপ আউটস হয়। আরে ড্রপ আউটের সঙ্গে এটার সম্পর্ক কি আছে? এই হচ্ছে তৃণমূল ক্লাব, তৃণমূল দলটা। এর পরবর্তীকালে উনি বলছেন যে আজকালকার ছেলেদের তো ক্ষমতাই হয় না আমার সঙ্গে পেরে ওঠার। আপনাদের কথা যদি আমি শুনতে পাই কানে ভালো করে যে আপনারা সিএ বা ক্যা, ওনার ভাষাতে ক্যা যদি আপনারা না চান, বা এনআরসি যদি না চান, ইউসিসি যদি না চান, আপনারা যদি মোদিবাবুর জেলে থাকতে না চান, আপনারা যদি নিজেদের অস্তিত্বকে মোদি দিয়ে হাতে বিক্রি করতে দিতে না চান, তাহলে আমাকে ভোট দিন। কেন আমি সেই দল, আমারই সেই দল যে দল কিন্তু এখনো মোদিবাবু ভয় পায়, যে দলকে ভয় পায়, আমাকে ভয় পায়। আমি আছি বলেই বাংলায় নাকি এনআরসি বা সিএ ক্যা করতে পারছে না। এই কথাটা একটা একদম টোটালি অসাংবিধানিক এবং অসত্য কথা। আমি শুধু আপনাদেরকে উল্লেখ করতে চাইছি যে সংবিধানে আর্টিকেল 5 থেকে 11 এর মধ্যে পরিষ্কার করে লেখা আছে, টু বি প্রিসাইজ আর্টিকেল 11 এর মধ্যে লেখা আছে যে সংবিধানে যদি কেউ গভর্নমেন্ট সংশোধন করে নাগরিকত্বকে সংশোধন করতে চায়, তাহলে সেটা একমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট করতে পারবে। সেন্ট্রাল গভর্নমেন্ট ছাড়া এটাকে অন্য কোনো রাজ্য সরকার বাধা দিতে বা আটকাতে বা ইভেন প্রপোজ করতেও পারবে না। তার কারণ নাগরিকত্বটা লিস্ট 1 এ আছে, মানে ইউনিয়ন লিস্টে আছে। এটার মধ্যে স্টেটের বা রাজ্যের কোনো হস্তক্ষেপ করার অধিকার নেই, সংবিধানে এটাই লেখা আছে। অথচ উনি বলছেন যে উনি করতে দিচ্ছেন না। এটা একটা কমপ্লিটলি অসত্য কথা, যেটা উনি বুক ফাটিয়ে বলে বেড়াচ্ছেন, গলা ফাটিয়ে বলে বেড়াচ্ছেন, যেটা কোনো ভিত্তি নেই, কোনো সাংবিধানিক ভিত্তি নেই। উনি আবার এটাও বলছেন জুন মালিয়াকে যে দেখো তুমি যদি জিতে যাও, এখন একটা যদির ভাব চলে এসছে, কারণ আমরা বুঝতে পারছেন গত 4টে দফার ইলেকশনের পরে যে এখন হয়তো জিততে নাও পারি। তো বলছেন উনি যে যদি তুমি জিতে যাও তাহলে কিন্তু যেরকম করে আমি তোমাদের শিখিয়েছি যে কি করে দুয়ারে সরকার নিয়ে যেতে হয়, সেভাবেই কিন্তু তোমরা জিতে যাওয়ার পরে কনস্টিটিউয়েন্সির মধ্যে প্রত্যেকটা দুয়ারে দুয়ারে গিয়ে মানুষের গ্রিভিয়েন্সেস জিজ্ঞেস করবে। আরে সন্দেশখালীর মতন জায়গাতে এখনো গ্রিভিয়েন্সেস আপনারা গিয়ে উঠতে পারলেন না, আপনার গ্রিভিয়েন্সের টিম গিয়ে পৌঁছতে পারলো না, আপনি মাননীয় মুখ্যমন্ত্রী নিজে পৌঁছতে পারলেন না। আপনি শিখিয়েছেন, আপনি একটাই জিনিস শিখিয়েছেন এই রাজ্যে, সেটা হচ্ছে কি করে ভাতাগুলো পেতে হয়, কি করে একটা বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করতে হয়, আর কি করে দলদাস হয়ে থাকা যায়, এইটা আপনি শিখিয়েছেন। অতএব এই যে জুন মালিয়ার প্রচারে গিয়ে উনি বলছেন এত অসত্য কথা, অযৌক্তিক কথা, তার সঙ্গে উনি এটাও বলে উঠলেন যে আজকালকার যদি ছেলেমেয়েরা আমার মতন হতো তারা অনেক এগিয়ে যেতে পারতো। আমি এখনো নাকি 20 থেকে 25 কিলোমিটার হাঁটি রোজ, আমি এখনো 20-25 কিলোমিটার রোজ হাঁটি, কোনো কোনো সময় সেটা 40,000 স্টেপসও হয়ে যায়। কেন কথাগুলো বলছেন আমি জানি না, মানে এটার সঙ্গে প্রচারের কি সম্পর্ক আছে। বন্ধুরা, এটাই হচ্ছে বিষয় যে আমাদের যে ভবিষ্যৎ সেটা কিন্তু খুবই আমি বলতে পারি এটা ভোলাটাইল হাতে আছে। আমি তো শুনলাম যে ধরুন এই সৃজলের কথা যে বামফ্রন্ট থেকে দাঁড়াচ্ছে, আমি শুনলাম দীপশিতার কথা বামফ্রন্ট থেকে দাঁড়াচ্ছে। আমি একটাই কথা বলতে চাই যে পলিটিক্যাল সৌজন্যতা বা পলিটিক্যাল যে ভাষণগুলো, সেগুলো সবসময় যেন আমাদের ভারতের ইতিহাস বলে যে ওগুলো থেকে শুনে বা পরবর্তীকালে ওগুলোকে পড়ে মানুষ শিক্ষায় শিক্ষিত হয়। কিন্তু আমাদের এই তৃণমূল দল কি হিস্ট্রি রেখে যাচ্ছেন, তুই তুকারি করে কথাবার্তা বলা, মোদিকে মোদি বলে বলা, আরো নানান বিষয়। আপনারা তো ভিডিওটা দেখলেন, ক্লিপিংটা তো দেখলেন।
তো আমার এই বিষয়ে একটাই কথা বলার আছে যে জুন মালিয়া ফ্যাক্টর নয়, একটা হচ্ছে যে দলকে তিনি রিপ্রেজেন্ট করছেন সেই দলের মাথা যদি এই হয় তাহলে তার শোরুমগুলো কেমন হবে, এইটাকে মাথায় রেখে কিন্তু আগামী 3 দফার ভোটটা বুদ্ধি খরচ করে নিজেদের দিকে তাকিয়ে নিজেদের ভবিষ্যৎ গুছিয়ে নিয়ে ভোটটা দেবেন, কিছু ভাতা পাবেন বলে দেবেন না। এই বলে আমি ভিডিওটাকে এখানে শেষ করবো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, তো অন্য ইস্যু নিয়ে। সঙ্গে থাকুন। আর যদি আমাদের এই এফর্টস গুলোকে, আমাদের এই কথাগুলোকে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার।